আমরা এসছি আজকে দ্বাদশ শ্রেণীর ফিজিক্সের অর্থাৎ পদার্থবিদ্যা মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা দেওয়া হয়েছে। স্থির তড়িৎ অধ্যায়ের উপর 4টে প্রশ্ন, তার উত্তর কেমন হবে এটাই আমরা আলোচনা করব আজকে। প্রথম প্রশ্ন ছিল স্থির তড়িতের। প্রথম প্রশ্ন ছিল দেখাও যে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত এবং দ্বিমেরু অক্ষের সাথে থিটা কোণে আনত কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য SI তে E সমান 1/4πε0 P/r³ √3 cos² θ +1, যেখানে P হলো দ্বিমেরুর ভ্রামক। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে এটাই আমরা জানবো। তো প্রথমেই বলি, একটা দ্বিমেরু ধরতে বলেছে, আমরাও ধরছি AB একটা দ্বিমেরু। যা A বিন্দুতে -q আধান এবং B বিন্দুতে +q আধান। আমাকে বলেছে মধ্যবিন্দু থেকে r দূরত্বে একটা বিন্দু P, এই বিন্দুটা ক্যাপিটাল P, যেটা থিটা কোণে অবস্থান করছে কার সঙ্গে? দ্বিমেরুর অক্ষের সঙ্গে। দ্বিমেরুর অক্ষ বলতে এইটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিমেরু ভ্রামক P সমান যেটা হয় যে কোনো একটি আধানের মান এবং এদের মধ্যবর্তী ব্যবধান 2l, এইটাকে আমরা বলবো 2l, যার অভিমুখ হবে A থেকে B, কারণ নেগেটিভ থেকে পজিটিভ। ভেক্টরে হলে আমরা লিখব P ভেক্টর q2l ভেক্টর, কিন্তু এখন আমাদের এই মানটা হলেই হবে কারণ আমরা অভিমুখটা ছবিতে দেখলাম। এবার আমাদেরকে যেহেতু এটা যে কোনো বিন্দু, কারণ r থিটা তার মেরু স্থানাঙ্ক, যে কোনো বিন্দু, এটা আমাদেরকে নির্ণয় করতে হলে আগে আমাদেরকে জেনে নিতে হবে দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে কত হয় আর দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে কত হয়। এটা আমরা আগে জেনে নেব, সেটা একটু এদিকে লিখছি। এটা যদি দ্বিমেরু হয় তাহলে তার অক্ষের উপর অর্থাৎ এই বিন্দুতে, এটা P বিন্দু, এই বিন্দুতে E হয় P বাই এই স্মল p হলো দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তাহলে আমাদেরকে একটা ইলেকট্রিক ডাইপোল দিয়ে দিয়েছে, তার জন্য যে কোনো একটা পয়েন্ট যার পোলার কোঅর্ডিনেট r থিটা, সেই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে দিয়েছে। তাহলে এখন আমরা এই ডাইপোল মোমেন্ট P বাই 2p বাই 4πε0 r3, এটা ছিল আমাদের অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্টে অর্থাৎ অক্ষের উপর যে কোনো বিন্দুতে। এটাকে যদি আমরা দ্বিমেরু ধরি, এটা O বিন্দু, এটা P বিন্দু, যার অভিমুখ ছিল দ্বিমেরু ভ্রামক যেদিকে সেই দিকে, অর্থাৎ এটা যদি -q, এটা যদি +q ধরি, তাহলে দ্বিমেরু ভ্রামক যেই দিকে সেই দিকে। তাহলে এর ডিরেকশনটা ছিল AB বরাবর, অ্যাক্সিস বরাবর। আর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অর্থাৎ এই পজিশনটা, এটা হলো লম্ব সমদ্বিখণ্ড, যেটাকে ইংরেজিতে বলি আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর। লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয় E P বাই 4πε0 r3, কিন্তু ডিরেকশনটা দেখানো হচ্ছে কোন দিকে? যেদিকে P তার উল্টো দিক। সেই জন্য ভেক্টরে লিখলে এটা হয় E ভেক্টর 2p ভেক্টর বাই 4πε0 r3, আর এটার বেলা হবে E ভেক্টর -p ভেক্টর বাই 4πε0 r3। এই দুটো ভেক্টর ফর্মুলাটা এই কারণে লিখলাম যে যখন আমরা অ্যাক্সিসের উপর বা অক্ষের উপর ইন্টেন্সিটিটা বের করব, তার ম্যাগনিটিউড হবে অর্থাৎ মান হবে 2p বাই 4πε0 r3, অভিমুখ হবে যেদিকে দ্বিমেরু ভ্রামক মানে নেগেটিভ থেকে পজিটিভ সেই দিকে। অক্ষের উপর কোন বিন্দুতে তড়িৎ দ্বিমেরু
জন্য প্রাবল্য হবে E সমান P/4πε0 r3। এটা হলো ম্যাগনিটিউড। কিন্তু যখন ডিরেকশনটা বিবেচনা করব তখন -q থেকে +q যেদিকে তার অপোজিট। এই কনসেপ্টটা আমাদেরকে রাখতে হবে। এটা কেন লাগবে এবার আমরা এখানে আসবো। এটা মুছে দিচ্ছি। এবার আমরা এখন যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে যে কোনো বিন্দুতে এটার জন্য কিরকম হিসাব করব। এই দিকে আসছে P, অর্থাৎ স্মল p ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই P এর সঙ্গে থিটা কোণে এই দিকে উপাংশ হবে P cos থিটা, আর তার লম্ব দিকে অর্থাৎ তার সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা হবে P sin থিটা। আবার বলছি, যেহেতু এইটা মেন বা মূল ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামক, তার দুটো কম্পোনেন্ট যে দিকটা থিটা অ্যাঙ্গেল হয়ে আছে সেই দিকটা হবে P cos থিটা, আর তার পারপেন্ডিকুলার মানে তার সঙ্গে লম্ব দিকটা হচ্ছে P sin থিটা। তাহলে P cos থিটা যেদিকে, সেই দিকটার দ্বিমেরু আমি যদি এখন ইমাজিন করি বা কল্পনা করি, ভালো করে শোনো কথাটা, এইটা আমাদের মূল দ্বিমেরু ছিল যার দ্বিমেরু ভ্রামক -q থেকে +q দিকে। এই দ্বিমেরু ভ্রামকের দুটো কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট বা এদিকের উপাংশটার মান কত? P cos থিটা, কারণ এটা থিটা কোণে আছে। আর এই দ্বিমেরু ভ্রামকের এই দিকের উপাংশটা হলো P sin থিটা, লম্ব দিকের উপাংশ। তাহলে এখন আমি ভাবতেই পারি এই একটা দ্বিমেরুর পরিবর্তে এই দ্বিমেরু আছে এবং এই দ্বিমেরু আছে, অর্থাৎ একটা ডাইপোলকে সরিয়ে দিয়ে আমরা এখন ভাবছি দুটো ডাইপোল আছে ওই জায়গায়। এই একটা ডাইপোল, এই একটা ডাইপোল। এই ডাইপোলটার ডাইপোল মোমেন্ট হচ্ছে P cos থিটা, এই ডাইপোলটার ডাইপোল মোমেন্ট হচ্ছে P sin থিটা। তাহলে যে দ্বিমেরুটার দ্বিমেরু ভ্রামক P cos থিটা, সেই দ্বিমেরুর অক্ষের উপর P বিন্দু, এই P বিন্দুতে প্রাবল্য কত হবে? এটা তো অক্ষ হচ্ছে, কারণ দ্বিমেরুটা যদি এইরকম থাকে তাহলে তার অক্ষের উপর বিন্দু হচ্ছে P। তাহলে P দ্বিমেরু ভ্রামক সম্পন্ন বা ডাইপোল মোমেন্ট সম্পন্ন দ্বিমেরুর দুটি উপাংশ বা তার দুটো কম্পোনেন্ট আছে। P cos থিটা দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্ট সম্পন্ন দ্বিমেরুর জন্য P বিন্দুতে প্রাবল্য। বিন্দুটাকে আমরা ক্যাপিটাল P ধরছি, স্মল p টা হচ্ছে ডাইপোল মোমেন্ট, বারবার বলছি P বিন্দুতে প্রাবল্য। তাহলে আমরা একটা কম্পোনেন্টের জন্য P বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে সেটাকে আমরা লিখছি E1 2p, ফর্মুলা ছিল 2p/4πε0 r কিউব, এটা ফ্রি স্পেস বা বায়ুর মাধ্যমে r কিউব। এখন শুধু p এর জায়গাটায় হবে P cos থিটা, কারণ এখন তো তার ডাইপোল মোমেন্ট P নয়, এখন তার ডাইপোল মোমেন্টটা কত? P cos থিটা। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। আর ডিরেকশনটা কোন দিক? অক্ষের উপর ছিল। কোন দিক? এই দ্বিমেরুর জন্য P বিন্দুটা অক্ষের উপর আসছে, সেই জন্য অক্ষ বরাবর, তাহলে দিকটা হবে এই দিক। ছবিতে আমরা দেখাচ্ছি E1 এই দিকটা। তাহলে যার ডিরেকশনটা আমি যদি এটা O দিয়ে দিই, এটা যদি P দেওয়া হয়, এটা যদি Q লিখে দিই, তাহলে PQ বরাবর। একইভাবে যদি P sin থিটা এটা দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট দ্বিমেরু হয় P sin থিটা, তাহলে সেই দ্বিমেরুর জন্য P বিন্দু, তাহলে এই রকম যদি দ্বিমেরু থাকে তাহলে P বিন্দুটা কি পজিশন পাচ্ছে? না লম্ব সমদ্বিখণ্ডক পজিশন, কারণ এটা দ্বিমেরু, তার সঙ্গে লম্ব সমদ্বিখণ্ডক এই দিক। তাহলে এইটা দ্বিমেরুর অবস্থান, এটা দূরত্ব। তাহলে এই দিকটা যদি দ্বিমেরু হয়, দ্বিমেরু ভ্রামক থাকে, তাহলে P বিন্দু পাচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে একইভাবে আমরা লিখব P sin থিটা দ্বিমেরু ভ্রামক সম্পন্ন দ্বিমেরুর জন্য
পি তে প্রাবল্য, এইটা E2 ধরলাম, এটা হবে পি সাইন থিটা, এটা 2 আসবে না কারণ ফর্মুলাতে ছিল পি, এখন শুধু পি সাইন থিটা, পি এর জায়গায় 4 পাই এপসাইলন 0 আর কিউব। এর ডিরেকশন কোন দিকে হবে না, যেদিকে পি সাইন থিটা তার অপোজিট, তাহলে এই দিকটা হবে E2, তাহলে E2 টার নাম দিলাম PR বরাবর, PR। এখন দেখা যাচ্ছে যে PQ আর PR 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই আছে, সেই জন্য এদের রেজাল্টেন্ট হবে এই বরাবর। তাহলে এদের লব্ধি E = √E1 স্কয়ার, এটা আমরা ভেক্টরের নিয়ম থেকে জানি, E2 স্কয়ার। তাহলে E1 আর E2 এর মান বসাবো, 2p cos থিটা বাই 4 পাই এপসাইলন 0 r কিউব, এটার হোল স্কয়ার, প্লাস p sin থিটা বাই 4 পাই এপসাইলন 0 r কিউব, এটার হোল স্কয়ার। এইটা হিসাব করলে এখান থেকে কমন নিতে পারি আমি p বাই 4 পাই এপসাইলন 0 r কিউব, এই তারপরে রুটের মধ্যে চলে আসবে 3 cos স্কয়ার থিটা প্লাস 1, কারণ এই cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটাকে আমরা এলিমিনেট করব, এইটা হবে তার ভ্যালু। আমাদেরকে প্রুভ করতে বলেছিল এটাই, শুধু ম্যাগনিটিউডটা, কিন্তু আমরা ডিরেকশনটাও দেখাবো। কি রকম দেখাবো, যদি এই লব্ধি অর্থাৎ E ফার্স্ট ভেক্টর মানে E1 এর সঙ্গে ফাই কোণ করে, তাহলে এটা ফাই, E1 এর সঙ্গে ফাই কোণ করে, তাহলে আমরা ডিরেকশনটা কি দেখাবো না, tan phi = E2 বাই E1 সমান E2 আর E1 এর মান যদি আমরা বসাই, এটা হবে হাফ tan থিটা, অর্থাৎ আমরা যদি থিটাটা জানি তাহলে ফাইটা পেয়ে যাব tan ইনভার্স হাফ tan থিটা। এই হলো আমাদের প্রুফ। তাহলে আমরা কি করলাম না, একটা ডাইপোল রাখা আছে, সেই ডাইপোলের মিড পয়েন্ট থেকে আর্ট ডিসটেন্সে কোনো একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে, সেই পয়েন্টটা আমরা এটা কি করি, কোঅর্ডিনেটটা কি নিয়েছি r থিটা, অর্থাৎ এর মিড পয়েন্ট থেকে আর্ট ডিসটেন্সে এবং থিটা অ্যাঙ্গেলে, সেই পজিশনে ওই ইলেকট্রিক ডাইপোলের জন্য ইন্টেন্সিটি কত হবে। তার জন্য আমরা ডাইপোলটাকে কম্পোনেন্টে ভেঙে ফেললাম, অর্থাৎ ডাইপোল মোমেন্টের কম্পোনেন্টে ভাঙা হলো, দুটোর রেজাল্টেন্ট বের করা হয়েছে। এই হচ্ছে প্রসেস। এটা ছিল প্রথম একটা। এবার আসছি 2 নম্বর কোশ্চেন। দু নম্বর কোশ্চেনে বলা আছে একটি ফাঁপা গোলাকার আহিত পরিবাহী ভিতর ও বাইরের প্রাবল্য দূরত্বের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় লেখচিত্রের সাহায্যে বুঝিয়ে। অর্থাৎ একটা ফাঁপা পরিবাহী যার ব্যাসার্ধ ধরলাম r, তো বলছে কোথা থেকে, ভিতর ও বাইরের প্রাবল্য দূরত্বের সঙ্গে, কারণ ভিতর মানে সেন্টার থেকে, তাহলে এটা O বিন্দু, এটা সেন্টার, এটা P বিন্দু, এটা সারফেসে আছে মানে পৃষ্ঠে আছে, তারপর যত দূরত্ব বাড়বে। তাহলে আমি এখানে 3টে সিচুয়েশন ধরতে পারি। কিরকম, যে কোনো দূরত্বের ক্ষেত্রে যে কোনো অবস্থান, অর্থাৎ যে কোনো বিন্দুর অবস্থান r হলে, r লেস দেন r হলে E কত, = 0। অর্থাৎ আমরা জানি ফাঁপা পরিবাহীর ভেতরে, আমরা গাউসের উপপাদ্য থেকে দেখেছিলাম ফাঁপা পরিবাহীর ভেতরে প্রাবল্য থাকতে পারে না, যেটাকে ইংরেজিতে বললে হবে যে the inner side by inside of a spherical cell, charged spherical cell, the resultant electric field intensity will be 0 if r is equal to r, or the point is situated on the surface of the sphere, then E is equal to q by, if the charge is q by 4 pi epsilon 0 r square. If r greater than r, অর্থাৎ outside the sphere, then E is equal to q by 4 pi epsilon r square. These three values, অর্থাৎ এই তিনটে মান আমাদের তিনটে পজিশন আমরা পেয়েছি। কোথায়,
ফাঁপা গোলকের ভেতরে পেয়েছি, ফাঁপা গোলকের পৃষ্ঠে পেয়েছি, ফাঁপা গোলকের বাইরে পেয়েছি। তো আমরা এবার এই মান দেখেই আমরা পেয়ে যাব। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু এই আর এর ভ্যালুটা আর এর থেকে বেশি, অর্থাৎ এখানে হরের মানটা বাড়তে থাকবে, তাহলে ভ্যালুটা আরো কমতে থাকবে। এবার আমরা লেখচিত্র আমরা কিরকম আঁকবো, এইটা যদি আমরা বিন্দু ধরি, তাহলে এই সোজা এটা আমাদের সেন্টার, এই সোজা হবে সারফেস, আর সারফেস থেকে বাইরে গেলে এই দিকটা হচ্ছে বাইরে আউটসাইডে। তাহলে আমাদের ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, এই দিকটা যদি আমরা ই নিয়ে নিই, এটা যদি ডিসটেন্স নিই আর, তাহলে এখানে 0, 0 থেকে একদম সারফেস পর্যন্ত 0, তারপর আমরা একটা ভ্যালু পেয়ে যাই, হঠাৎ করে বেড়ে গেল, এবার আমাদের কমতে থাকে। তাহলে লেখচিত্রটা হবে এ বি সি ডি। তাহলে দি গ্রাফ ইজ এ বি সি ডি, এটাই লেখচিত্র। কিভাবে হচ্ছে আমি আরেকবার বলে দিই, এখান থেকে এতদূর পর্যন্ত ভেতরে, ভেতরে মানে ভ্যালু হবে 0, অর্থাৎ এর ভ্যালু 0। তারপরে পৃষ্ঠে গিয়ে তার ভ্যালুটা হয় কত, q/4πε0 r স্কয়ার, এটাই সব থেকে বেশি হয়। তাহলে এইখানটাতে r সমান r, আর যখনই r এর মানটা বেশি হবে তখন এটা কমতে থাকবে, কমতে কমতে ইনফাইনাইটে গিয়ে 0 হবে, অর্থাৎ অসীমে গিয়ে 0 হবে। তাহলে এটাই হলো লেখচিত্র। এইটা 2 নম্বর কোশ্চেনে দেওয়া ছিল। এরপর আসছি আমরা 3 নম্বর, থার্ড কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, দুটি সমকেন্দ্রিক ধাতব গোলকের ব্যাসার্ধ r ও r, অর্থাৎ স্মল আরটা ছোট বলা আছে। তাহলে 3 নম্বর প্রশ্ন, এটা স্মল আর আর এটা ক্যাপিটাল আর, আর লেস দেন আর বলা আছে। ভিতরের গোলকটি ভূমির সঙ্গে যোগ করা আছে, অর্থাৎ এটা মাটির সঙ্গে যোগ করা আছে। এই অবস্থাতে আমরা বাইরের গোলকে কত আধান দিচ্ছি, কিউ আধান দিচ্ছি। তাহলে বলছে যে এই ভেতরের গোলকটিতে কত আধান থাকবে, অর্থাৎ এইটাতে কত আধান থাকবে, এটা হচ্ছে কোশ্চেন। আমরা এবার কি করব, আমরা ধরে নিচ্ছি যে এই কিউ আধানটা যখন আমি বাইরের সারফেসে দিচ্ছি, অর্থাৎ আউটার সারফেসে যখন আমি দিচ্ছি, তখন এই কিউ চার্জ এই আউটার সারফেসের ইনার সাইড মানে ভেতরের দিক এবং বাইরের দিক দুটো দিকে বিভক্ত হয়ে যাবে। কেন, এই বাইরের গোলকের বাইরের দিকে ইনফাইনাইট ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে যার পোটেনশিয়াল বা বিভব 0, আর এই গোলকের ভেতরের দিকেও একটা পয়েন্ট আছে মানে এখানে, যার বিভব 0, কারণ এটা মাটির সঙ্গে যোগ আছে। তাহলে এখন কোশ্চেন হলো যে আমি যেটাতে কিউ আধান দিচ্ছি সেই কিউ আধান তার দুটো পিঠে সমান সমান ভাগ হবে কি অসমান ভাগ হবে, এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু দুভাগে ভাগ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই ভাগটা Q1 আর এই ভাগটা Q2। আবার বলছি যে কিউ চার্জ বা কিউ আধান আমরা বাইরের গোলকে দিচ্ছি সেই কিউ আধান ওই গোলকের দুটো পিঠে মানে দুপাশে দুটো সারফেসে ভাগ হয়ে যাচ্ছে। বাইরের সারফেসে হচ্ছে Q1 আর ভেতরের সারফেসে হচ্ছে Q2। তাহলে আমি এখন লিখতেই পারি Q = Q1 + Q2। এবার এই ভেতরের সারফেসের যে Q2, ওই Q2 আবেশের ফলে ভেতরের গোলকের বাইরের পৃষ্ঠে -Q2 আবেশ আবিষ্ট আধান তৈরি করবে, অর্থাৎ ইনডিউস চার্জ ক্রিয়েট করবে। ভেতরের গোলকের Q2 চার্জ বাইরের গোলকের ভেতরের পৃষ্ঠের Q2 চার্জ ভেতরের গোলকের বাইরের পৃষ্ঠ অর্থাৎ সামনের দিকে যে পৃষ্ঠটা পাচ্ছে সেখানে -Q2 চার্জ ইনডিউস করবে, আর দূরের দিকে যেটা +Q2 চার্জ ইনডিউস করবে সেটা মাটিতে চলে যাবে, কারণ এটা মাটির সঙ্গে যুক্ত, এটা গ্রাউন্ডেড বলে। অর্থাৎ যেহেতু ছোট গোলকটা অর্থাৎ স্মল স্ফিয়ারটা গ্রাউন্ডেড হয়ে আছে, তার ভেতরের পৃষ্ঠে যে চার্জটা ইনডিউসড হবে যেটা +Q2 সেটা অলরেডি মাটিতে চলে যাবে, তাহলে আমরা ওটাকে নেব না। তাহলে এখন আমার 3 রকম চার্জ আছে, কি কি বলি একটু। বাইরের গোলকে বাইরের পৃষ্ঠে Q1
বাইরের গোলকের ভেতরের পৃষ্ঠে Q2, ভেতরের গোলকের বাইরের পৃষ্ঠে -Q2, এই তিনটে চার্জ আছে। তাহলে এখন এই তিনটে চার্জের জন্য আমরা হিসাব করব। কি হিসাব করব না, আমরা এই ছোট গোলকের বিভবটা কত হয় হিসাব করব। তাহলে V স্মল স্ফিয়ার এটা কত হবে -Q2/r স্মল r, কারণ ওটা -Q2 টা ওরই সারফেসে আছে, ওখানে আমরা পটেনশিয়াল যাচ্ছে, প্লাস Q2/r ক্যাপিটাল R, ওটা বাইরের পৃষ্ঠে অর্থাৎ ক্যাপিটাল R, প্লাস Q1/ক্যাপিটাল R। এই এবার যেটা কোশ্চেন আসছে যে আমার তাহলে এই দুটোকে আমি যোগ করে দিতে পারি, তাহলে এখান থেকে আসবে কত -Q2/r প্লাস Q/r, কারণ Q1 প্লাস Q2 মিলে হবে Q। V স্মল, যেহেতু এটা মাটির সঙ্গে যোগ আছে তাহলে বাই কন্ডিশন অর্থাৎ শর্তানুসারে V স্মলটা হবে 0, V স্মল এটা হবে 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে Q2/r Q/r, সেখান থেকে পাচ্ছি Q2 Q ইনটু স্মল r/ক্যাপিটাল R। এটা Q2 এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমরা ছোট গোলকের পৃষ্ঠ আধান কত হবে, তাহলে ছোট গোলকের পৃষ্ঠে আধান বা চার্জ তাহলে কত হলো, ওখানে ছিল -Q2, তাহলে -Qr/r, এই হলো অ্যানসার। এটা হচ্ছে ছোট গোলকের পৃষ্ঠে আধান। এরপর আমরা আসছি 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে বলা আছে একটি তড়িতাহিত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন অন্য একটি অনাহিত ধারকের সঙ্গে নিজ আধান বণ্টন করে দিল। এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ নির্ণয় করো। 4 নম্বর কোশ্চেন। তাহলে একটি তড়িতাহিত ধারক তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন, তাহলে প্রথম ধারকের ধারকত্ব আমরা ধরলাম C1, এটা হচ্ছে প্রথম ধারকের ধারকত্ব। ক্যাপাসিটেন্স অফ ফার্স্ট ক্যাপাসিটর এটা হচ্ছে C ধরলাম। C2 তাহলে কত, দ্বিতীয় ধারকের ধারকত্ব, সেকেন্ড ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স হবে 2C দ্বিগুণ। আচ্ছা, প্রথমটা চার্জ, তাহলে প্রথম ধারকের আধান এটা সমান Q, আর দ্বিতীয়টা কত হবে, দ্বিতীয় ধারকের আধান 0, কারণ এটা অনাহিত বলা আছে অর্থাৎ আনচার্জড। প্রথমটা চার্জ, পরেরটা আনচার্জড। এই হলো। এবার এদেরকে বলেছে নিজ আধান বণ্টন করে নিল। তাহলে যখনই নিজ আধান বণ্টন করবে তখন সাধারণ বিভব বা কমন পটেনশিয়াল কত হবে, তাহলে সাধারণ বিভব সমান Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2। এটা হিসাব করলে হয় Q1 হচ্ছে Q, এটা 0, আর নিচে হবে C প্লাস 2C, তাহলে হলো Q/3C। এটা হলো আমাদের সাধারণ বিভব, এটা V। তাহলে এখন কোশ্চেন হলো যে এখন তাহলে শক্তি কত বা এনার্জি কত, তাহলে এখন মোট শক্তি, দুজনের মোট শক্তি কত, E is equal to half C into V square plus half 2C into V square, তাহলে half into 3C, V square means Q/3C এর হোল স্কয়ার, তাহলে half into 3C into Q square by 9C square। তা হিসাব করলে হয় half into Q square by 3C। এটা এখনকার এনার্জি। তাহলে আমাদের অ্যান্সার অ্যাকচুয়ালি এটাই, কিন্তু আমরা এটাকে প্রাথমিক শক্তির সঙ্গে তুলনা করব।
তাহলে প্রাথমিক মোট শক্তি মানে ইনিশিয়াল টোটাল এনার্জিটা কত, প্রাথমিক মোট শক্তি E dash is equal to half into q square by c plus 0, তাহলে হাফ q square by c, যেটা হিসাব করলে হবে তাহলে E by E dash is equal to হয়ে যাবে 1/3। অতএব E is equal to হলো E dash by 3, অর্থাৎ প্রাথমিক যে গতিশক্তি ছিল তার 3 ভাগ বা তার 1/3 বা 1/3। অর্থাৎ যেহেতু আমাদেরকে Q এবং C বলা নেই, সেই জন্য আমরা এখনকার যে এনার্জিটা পেলাম ওটা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল যে পোটেনশিয়াল এনার্জি তার কত, বা ইনিশিয়াল যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ছিল, প্রাথমিক যে তড়িৎ স্থিতিশক্তি ছিল তার কত অংশ হলো না তার 1/3 অংশ হলো। আমরা এইভাবে উত্তরটা বলবো। এই হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের যেটা দেওয়া ছিল। অলরেডি আমি আমার চ্যানেলের যে ক্লাসগুলো আছে সেখানে আমার এই সমস্ত কিছু থিওরি আলোচনা করা ছিল। এই 4টে প্রশ্ন যেহেতু মডেল অ্যাক্টিভিটি টাস্কে দেওয়া ছিল, তাই তোমাদের সুবিধার্থে এটা সাহায্য করার জন্য একটু করে দেওয়া হলো। ভালো থেকে এগুলো একটু প্র্যাকটিস করে নিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও।